বিকেল 4টার মধ্যে তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার আলটিমেটাম। বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি ঘোষণা শিক্ষার্থীদের। ঘন কুয়াশায় দৌলতদিয়া পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ, শীতে বিপর্যস্ত উত্তরের জনজীবন, কষ্টে নিম্ন আয়ের মানুষ। প্রাণের মেলা বই মেলা শুরু হচ্ছে আজ, বিকেলে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। এখনও শেষ হয়নি সব স্টল নির্মাণের কাজ। এবং শীতলক্ষা ধলেশ্বরী মোহনায় অসংখ্য লাইটার জাহাজ, ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে নৌপথ, নিরাপদ হারবার নির্মাণের পরিকল্পনা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। বিকেল 4টার মধ্যে সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় ঘোষণার দাবি পূরণের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে দাবি মেনে না নেওয়া হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি নামে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। তবে এই সময়ের মধ্যেও শিক্ষার্থীদের অনশন চলমান থাকবে। শুক্রবার রাত 11:15টার দিকে তিতুমির কলেজের শিক্ষার্থীদের সংগঠন তিতুমির ঐক্যের পক্ষ থেকে এই কর্মসূচির কথা জানানো হয়। শিক্ষার্থীরা জানান, বিশ্ব ইজতেমার কথা বিবেচনা করে ভোর 6টা থেকে সকাল 11টা পর্যন্ত ব্যারিকেড শিথিল থাকবে। সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি 1 টাকা বাড়ানো হয়েছে। এর মধ্যে ডিজেল ও কেরোসিনের দাম 1 টাকা বাড়িয়ে 105 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 1 টাকা বাড়িয়ে প্রতি লিটার অকটেন 126 টাকা এবং পেট্রোল 122 টাকা করা হয়েছে। শুক্রবার জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মাঝরাত থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। গত 1 জানুয়ারি থেকে প্রতি লিটার অকটেন 125 টাকা এবং পেট্রোল 121 টাকা করে বিক্রি হচ্ছিল। ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌ রুটে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দিবাগত রাত 12টা থেকে এই নৌ রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়ে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী এবং যানবাহন। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত 10টার পর থেকে কুয়াশার কারণে এই নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত 12টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। তীব্র শীতের কারণে পঞ্চগড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। আজ পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 10 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তাপমাত্রা রেকর্ড হয় 9.8 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডা, সেই সঙ্গে উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। শীতে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের কর্মজীবী মানুষ। দর্শক, পঞ্চগড় থেকে শীতের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রওশন জামিল চৌধুরী। রওশন, পঞ্চগড়ে কেমন দেখছেন শীতের পরিস্থিতি, আর খেটে খাওয়া মানুষ কি বলছে এ ব্যাপারে? বেড়েই চলছে, কনকনে ঠান্ডা ভাব এবং মাঘ মাস শুরু থেকে যে শীতের তীব্রতা, এই অঞ্চলে মানুষ আপনার শীতের কারণে ঘর থেকে বের হতে পারে না। এক কথা বলা যায় যে এই অঞ্চলে মানুষ শীতের কারণে কাহিল হয়ে গেছে এবং জনজীবন জুবুথুবু হয়ে আছে। সর্বোপরি আমি এ সময় আছি পঞ্চগড় চৌরঙ্গি মোড়ে। এখানকার সকালবেলার চিত্র আপনাকে দেখালে আপনি বুঝতে পারবেন যে এখানে এখন পর্যন্ত দোকানপাট কোনো কিছুই খুলেনি এবং লোকজন সমাগম তেমন একটা নাই বললেও চলে। এবং যে জায়গায় আমি দাঁড়ায় আছি, এটা ঢাকা পঞ্চগড় মহাসড়ক। এখানকার সকালের চিত্র আপনি দেখলেই বুঝতে পারবেন, ফাঁকা রাস্তা এবং সবকিছু এলোমেলো হয়ে আছে এবং বিপাকে পড়েছে নিম্ন আয়ের ছিন্নমূল মানুষগুলি, যারা প্রতিদিন ঘর থেকে বের হয়ে এবং কাজে যেতে হয় এবং প্রতিদিন তাদেরকে কাজ করেই খেতে হয়।
দোকানপাটগুলো খুলতেছে দেরিতে, এবং এখানে বিপদে পড়েছে হোটেল শ্রমিক, দিনমজুর, অটো চালক, চা শ্রমিক, পাথর বালু শ্রমিক, এবং তারা কিন্তু সময় মতো কাজেও যেতে পারতেছে না, এবং তাদের সময়গুলি 3 থেকে 4 ঘন্টা কমে যায়। এবং এই অবস্থায় এবং এই অঞ্চলের যে মানুষের দৈনন্দিন জীবন, অনেকেই আবার খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে। এবং পঞ্চগড়ের যে শীত পরিস্থিতি, এখানকার এই পর্যন্ত জেলা প্রশাসন সরকারি এবং বেসরকারিভাবে 60,000 শীতবস্ত্র নির্ণয়ের ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এবং এ অঞ্চলের আপনার এই যে শ্রমিক মানুষেরা, এরা কিন্তু সময় মতো কাজেও যেতে পারতেছে না। এবং আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে যে তাপমাত্রা ছিল 9.8 ডিগ্রি সেলসিয়াস, এবং আজকে সকাল 6টার সময় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়। এবং সকাল 9টার সময় আবহাওয়া অফিস জানিয়েছে যে 9.9 ডিগ্রি সেলসিয়াস তারা রেকর্ড করেছেন। এবং রওশন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার জানবো বাজার পরিস্থিতি। চাল আমদানির পর বাজারে কেমন প্রভাব পড়েছে তা জানবো সহকর্মী উষা ফেরদৌসের কাছ থেকে। উষা, আপনি এখন কোথায় অবস্থান করছেন, আর চাল আমদানির পর বাজারে কেমন প্রভাব পড়েছে, ক্রেতা বিক্রেতারা এ ব্যাপারে কি বলছেন? কয়েক মাস ধরেই চালের বাজারটা অস্থির ছিল, এবং সরকার তারপরে খাদ্য নিরাপত্তা এবং চালের বাজার স্থিতিশীল করার জন্য অন্তত 10 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এবং চাল আমদানির পর থেকে কিন্তু বাজারে পাইকারি বাজারে কিন্তু কমতে শুরু করেছে। বস্তায় 100, 150, 200 টাকা পর্যন্ত কমেছে। তো আমি ব্যবসায়ীদের সাথে যুক্ত হচ্ছে যে আসলে কোন কোন দেশ থেকে চাল আমদানি হচ্ছে, আপনি যদি আমাদের একটু জানান। আমরা তো শুধু ইন্ডিয়া থেকে আসছে এগুলোই পাইতেছি, আর কোনো চাল পাচ্ছি না। কতটা কমেছে? এই কেজি প্রতি 2-3 টাকা কমছে। আরো কমার কি সম্ভাবনা আছে? হ্যাঁ, আরো 1-2 টাকা কমতে পারে। এখন যে অবস্থা, এরকম বেচা কিনা থাকলে আমাদের বেচা কিনার কারণে বাজার আরো একটু কমতে পারে, বেচা কিনা নাই। আর এমনিতে কয়েকদিন ধরে যে সিন্ডিকেটটা ছিল সেটা আসলে মানে কোথায়? এটা সব কর্পোরেট কোম্পানি। এই কর্পোরেট কোম্পানি যদি চালের জগতে থাকে তাহলে চাল সব সময় অস্থির থাকবে বাজার। এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। এটা আপনারা খালি বলতে আছেন, আসতে আছেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া নাই। আমরা বারবার এই কথাই বলতে আছি যে কর্পোরেট কোম্পানিরা এগুলো সিন্ডিকেট করে এবং বাজার নিয়ন্ত্রণ করে, কোনো তো আপনার প্রতিক্রিয়া নাই। আমরা আজকে 2-3 বছর পর্যন্ত এগুলোই বলতে আছি, কোনো প্রতিক্রিয়া নেই। আচ্ছা, এই যে চালের বাজারটা এখন আমদানির প্রভাবেই কমছে, কিন্তু এর আগে কমে নাই কেন? এর আগে তো ওরা সিন্ডিকেট করেছে, আর তো কমাইতে পারে না। আমরা ইন্ডিয়ান চালগুলো পাচ্ছি, আমরা এগুলোর জন্য একটু কমছে বাজার আমদানির কারণে। আমি আপনাকে দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, আরেকজন ব্যবসায়ীর সাথে আমি যুক্ত হচ্ছি। আপনি যদি চালের বাজারের যে প্রভাব সেটা যদি আমাদের একটু জানান। বাজার যে বাজার প্রভাব পড়ছে আপনার মানে আমদানির পরে কত কমেছে? আমদানির পরে কমছে 1 টাকা 2 টাকা কেজিতে কমে গেছে। মানে বস্তায় কত কমেছে? বস্তায় 100 টাকা, 70, 80 বা 100 টাকা এরকম। আচ্ছা, আমরা বাজার দেখানোর চেষ্টা করেছি যে আমদানির প্রভাবেই কমা শুরু করেছে। এবং লিজা, আপনি জানেন যে গত কয়েকদিন ধরে যে টানা অস্থিরতা সেটা কমতে শুরু করেছে, এবং খুচরা পর্যায়ে এটার প্রভাব পড়বে। এবং খুচরা পর্যায়ে যে ক্রেতারা আছেন তারা মনে করছেন যে খুব শীঘ্রই বাজার তদারকির মাধ্যমে এর প্রভাবটা যেন সরাসরি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে আসে, সেটাই প্রত্যাশা করছেন। লিজা। জি উষা, আপনাকে ধন্যবাদ। এবার অমর একুশের খবর। আজ 1 ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাঙালির ভাষার মাস। 1952 সালের 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথে জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে রাষ্ট্রভাষার দাবি প্রতিষ্ঠিত হয় বাঙালির জাতীয় জীবনে। বাঙালি তার ভাষা ভিত্তিক পরিচয় লাভ করে এই মাসে আত্মত্যাগের মাধ্যমে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে যারা জীবন উৎসর্গ করেছিলেন তাদের স্মৃতির স্মরণে
মাস ফেব্রুয়ারি। বাঙালির কাছে এই মাস ভাষার মাস, দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার মাস। তাই বাঙালি জাতি পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে ভালোবাসা জানায় ভাষা শহীদদের প্রতি। আজ শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা। বিকেল ৩টায় উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতি বছরের মতো এবারও মেলা হবে সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে। এবারের প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। এদিকে এখনও শেষ হয়নি স্টল নির্মাণ সহ সাজসজ্জার পুরো কাজ। বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। রাত পোহালেই শুরু অমর একুশে বইমেলা। লেখক, পাঠক আর প্রকাশকের পদচারণায় মাসব্যাপী মুখর হবে বইমেলা প্রাঙ্গণ। এরই মধ্যে বইমেলার জন্য বাংলা একাডেমির প্রস্তুতি প্রায় শেষের দিকে। চলছে স্টলগুলোতে রং দেয়া সহ শেষ সময়ের গোছগাছ। লাভ বেশি, কিন্তু যে লোক কম, মিস্ত্রি সংকটের কারণে স্টলগুলো রেডি করতে দেরি হয়। আর কাঠ মিস্ত্রি কাম যদি কমপ্লিট থাকতো তাহলে রঙের কাজ আর দেরি হতো না। আমাদের খালি কালারটা ফাইনাল টান্ডা দিলেই কালার হলেই শেষ। আমাদের স্টল প্রায় শেষের পথে। এবছর বইমেলায় 4 ভাষা শহীদদের পাশাপাশি থাকছে জুলাই চত্বর। পুরো সোহরাওয়ার্দী উদ্যানের বিস্তৃত মেলায় থাকছে 708টি স্টল ও 37টি প্যাভিলিয়ন। সাপ্তাহিক ছুটির দিন ও 21শে ফেব্রুয়ারি ছাড়া প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে মেলা। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে মেলা। আমরা সবাই আশাবাদী মেলাটা সফল সমৃদ্ধভাবে সে আগের মতোই আমরা যেন উদযাপন করতে পারি। এই বছরের বই মেলাতে খুব জাঁকজমক হবে, স্টলও বেশি আছে, লোকজনের ভিড় হবে। আমাদের বাঙালি সত্তার এই বই মেলাটি আসলেই খুব উল্লেখযোগ্য ভূমিকা রাখে, বিশেষ করে পাঠক তৈরিতে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের শীতলক্ষ্যা ও ধলেশ্বরী মোহনায় অসংখ্য লাইটার জাহাজের এলো পাতাড়ি নোঙরে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে নৌপথ। নদী তীরে একের পর এক ভারী শিল্প কারখানা গড়ে উঠলেও নেই জাহাজের পার্কিংয়ের ডক। তবে BIWTA জানিয়েছে নিরাপদ হারবার নির্মাণের পরিকল্পনার কথা। মোহাম্মদ সুজনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর মোহনায় এভাবেই জাহাজের জট লেগেই থাকে। অসংখ্য লাইটার জাহাজ দিনের পর দিন নোঙরের কারণে নৌ চলাচল ব্যাহত হচ্ছে। আর এলোমেলো জাহাজ নোঙর করায় মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নৌপথ এখন নৌযান চলাচলের ঝুঁকিপূর্ণ এক নাম। যানবাহন রাখলে তো সমস্যা হইবই, কারণ আপনার চ্যানেল ছাড়া রাখছে। আর এখানে যেভাবে জাহাজগুলো রাখছে, এখানে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটতেছে। কুয়াশার দিনে এই নদীর মাঝখানে যে কার্গো জাহাজগুলো রাখছে, যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটতে পারে। ক্ষতি ছাড়া দরঙ্গারের উপকার তো করতে পারে না। শত শত মানুষ এখানে দুর্ঘটনায় মারা গেছে, আর যে কোনো সময় আরো মরতে পারে। আমরা এলাকার পক্ষ থেকে, মুন্সিগঞ্জবাসীর পক্ষ থেকে এটার একটা প্রতিকার চাই। আবার শীতলক্ষ্যার প্রবেশ মুখের মূল চ্যানেলে এরকম জটলায় নারায়ণগঞ্জ বন্দরগামী বড় বড় কার্গো সহ অন্য নৌযান প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে পড়তে হচ্ছে চ্যালেঞ্জের মুখে। আবার নিরাপদ ইয়ার্ড না থাকায় সিমেন্ট তৈরির ক্লিংকার বহনকারী জাহাজও নোঙর করা হয় কারখানার কাছে। ফলে শীতের এই সময়টাতে কুয়াশার কারণে ঘটতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা। লাইটার জাহাজের অবৈধ পার্কিংয়ের জন্য মানুষ ঝুঁকি নিয়ে প্রতিদিন এই নৌপথ পাড়ি দেয়। এই লঞ্চগুলা যে ছাড়ে, এই মোড় ঘোরার সময় একটি কুয়াশা হইলে কোনো লঞ্চও যাইতে পারে না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে। চ্যানেল দখল করে জাহাজ নোঙর করার ব্যাপারে মাঝে মাঝে অভিযান পরিচালনা করার কথা বললেন এই কর্মকর্তা। কার্গোগুলো আছে, এগুলো যখন আমাদেরকে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটের একটা চ্যানেল আছে, নির্দিষ্ট একটা সীমানা আছে, এই সীমানার ভিতরে যখন চলে আসে তখন আমরা এগুলোকে চ্যানেল থেকে সরিয়ে দিই। ব্যবসা বাণিজ্যের ক্ষতি এবং নৌপথ ঝুঁকিমুক্ত রাখতে কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, এমন চাওয়া নৌপথে চলাচলকারীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতে 9 মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আজ। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সেন্ট মার্টিনে পর্যটকরা ভিড় করেন বছর জুড়ে। আর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সবচেয়ে বেশি পর্যটক আসেন এখানে। তাই ভরা মৌসুমে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল বন্ধ হলে লোকসান গুনতে হবে পর্যটন ব্যবসায়ীদের।
কর্তৃপক্ষ জানিয়েছে এর মধ্যে সরকার যদি ভ্রমণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় তাহলে নতুন নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার নর্থ ইস্ট এলাকার শুক্রবার রাতে একটি মেডিকেল বিমান দুর্ঘটনায় পড়েছে। বিমানটি কিছু সময় পরেই বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়। এর ফলে আশপাশের কয়েকটি বাড়ি এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সিবিএস নিউজ জানিয়েছে বিমানটি নর্থ ইস্ট ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে মিসৌরির দিকে রওনা হয়েছিল। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে বিমানটিতে শিশু সহ 6 জন ছিলেন, যার মধ্যে 4 জন ক্রু এবং 2 জন যাত্রী। বিপিএল প্রসঙ্গ। আজ শেষ হচ্ছে বিপিএল এর লিগ পর্ব, যেখানে প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে মোকাবেলা করতে হবে আশাহীন ঢাকা ক্যাপিটালসকে, আর শেষ ম্যাচে মুখোমুখি হবে চিটাগাং ও বরিশাল। এ পর্যায়ে 3 দলের প্লে অফ একদম নিশ্চিত হলেও চতুর্থ দল হিসেবে এখনও দোদুল্যমান রাজশাহী এবং খুলনা। এদিকে প্লে অফের প্রথম কোয়ালিফায়ারে বরিশালের প্রতিপক্ষকে হবে তা নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। এই নিয়ে আরও জানাচ্ছেন মুদাসির আলী। দেখতে দেখতেই শেষ পর্যায়ে ঠেকেছে বিপিএল এর লিগ পর্ব। 18 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশাল যে প্লে অফের প্রথম কোয়ালিফায়ারে খেলছে তা একদম নিশ্চিত। এদিকে সবার আগে প্লে অফ নিশ্চিত করেও যেন এখনো ধুঁকছে রংপুর রাইডার্স। লিগ পর্বে তারা খেলে ফেলেছে সব ম্যাচ। প্রথমে টানা 8 ম্যাচ ধরে জয়ের ধারা অব্যাহত রাখলেও পরে 4টিতে হেরে যেন কোয়ালিফায়ার খেলা নিয়ে অনিশ্চয়তা পড়ে গেছে দলটি। এর আরও একটি কারণ চিটাগং কিংসের ঘুরে দাঁড়ানো। 11 বার মাঠে নেমে রংপুরের সমান হার তাদের। বাকি আছে মাত্র একটি ম্যাচ, জয় পেয়েছে 7টিতে, আবার রান রেটেও এগিয়ে গেছে দলটি। লিগ পর্বে নিজেদের শেষ লড়াইয়ে বরিশালকে পরাস্ত করতে পারলে রংপুরের সমান 16 পয়েন্ট হলেও রান ব্যবধানে 2 নম্বরে চলে আসতে পারে চিটাগং। এর ফলে প্রথম কোয়ালিফায়ারে বরিশালের প্রতিপক্ষ হতে পারবে তারা। এদিকে লিগ পর্বে নিজেদের শেষ লড়াইয়ে প্রতিপক্ষ ঢাকা থাকলেও খুলনার যুদ্ধটা মূলত দুর্বার রাজশাহীর সঙ্গে। রাজশাহী 12 ম্যাচ খেলে 6টি করে জয় পরাজয়ে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 4 নম্বরে। 11 বার মাঠে নেমে খুলনার জয় 5টিতে। ঢাকাকে বড় রান ব্যবধানে হারালে 12 পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে গিয়ে প্লে অফের চতুর্থ ও শেষ দল হিসেবে নিশ্চিত করতে পারবে খুলনা। এতে স্বপ্নভঙ্গ হয়ে যাবে রাজশাহী। এখন দেখবার পালা লিগ পর্বের শেষটা কেমন হয়। মুদাসির আলী, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম। মনিরুল, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। চলুন আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম কি জেনে নিই। প্রথম আলো শিরোনাম করেছে রোজার পণ্যের বিপুল আমদানি, আমাদের বাধ্য করা হয়েছে এই জায়গায় আসতে। দৈনিক ইত্তেফাক, জ্বালানি তেলের দাম বাড়ল, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু, তুরাগ তীরে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়। নেতৃত্বে থাকছেন নাহিদ, সদস্য সচিব পদে আলোচনায় 3 জন। দৈনিক সমকাল, পেশাদার নেতৃত্ব, ঘুষ রোধ ও কার্যকর সংস্কারে জোর, মামলার জালে তছনছ সাজানো পরিবার। বাংলাদেশ প্রতিদিন, কবে হবে নির্বাচন, ব্রিটিশ গণমাধ্যমকে ডক্টর মোহাম্মদ ইউনুস, আমি বলেছিলাম এর সঙ্গে যুক্ত হতে চাই না। মুখ থুবড়ে পড়েছে শিল্প খাত। দৈনিক যুগান্তর, স্বৈরাচারের 572 দোষর জামিনে মুক্ত, রাজুকের প্লট বরাদ্দে নৈরাজ্য, তালিকায় হাসিনার পিয়ন ড্রাইভার। দৈনিক বণিক বার্তা, জিডিপির আকার $100 বিলিয়ন অতিরঞ্জিত হতে পারে, 15 বছর ধরে অগোচরে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এটিএম আমিন। দ্য ডেইলি স্টার, টাস্কফোর্স রিপোর্ট, 8 mega projects cost $7.5 billion more for graft delay.
মনিরুল, আমরা শিরোনামগুলো দেখলাম, তো প্রথম আলোতে যদি আমরা যাই, এখানে একটা শিরোনাম করেছে আমাদের সামনে রমজান, তো রোজার পণ্যের বিপুল আমদানি। আমরা দেখতে পাচ্ছি যে রোজা এখনো আমাদের হাতে যথেষ্ট সময় আছে, আরও 1 মাস। তো সেই জায়গায় এত আমদানি হচ্ছে, কিন্তু নিত্য পণ্যের দাম এখনো সহনীয় পর্যায়ে নেই। দেখুন যে এখন কিন্তু মূল্যস্ফীতি আসলে রেকর্ড ছাড়িয়েছে, অলরেডি ডাবল ডিজিট, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের আগে থেকেই কিন্তু মূল্যস্ফীতি ডাবল ডিজিটে ছিল। তো সেক্ষেত্রে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতায় এসেছেন, কিন্তু আসলে তাদের উচিত ছিল কি, প্রথম পর্যায়ে আসলে তাদের ফোকাসটা কোথায় দেওয়া উচিত ছিল, যে যেমন ধরেন জনগণের স্বস্তির জায়গা যেইগুলো, বিশেষ করে যে জুলাই গণঅভ্যুত্থান আমরা ছাত্র সমাজ ছাত্র জনতার যেই অ্যাক্টিভিটি দেখেছি, তো সেখানে থেকে কিন্তু আমরা একটা আশার আলো খুঁজে পেয়েছি যে না, সরকার হয়তো গণমানুষের জন্য, গণমানুষ যাতে স্বস্তি পায় সেক্ষেত্রে কোনো উদ্যোগ নেবে। কিন্তু আমরা দেখেছি যে ক্ষমতায় আসার পর থেকে কিন্তু বাজারে চড়া, নিত্যপণ্যের বাজার চড়া, তারপরও কিন্তু সরকার অনেক ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, কিন্তু আসলে কাজে আসেনি। যেমন ধরুন যে সরকার কিন্তু ইতিমধ্যেই ভোজ্য তেল, পেঁয়াজ, আলু সহ যে নিত্যপণ্যগুলো আছে, আরও কয়েকটি নিত্যপণ্যগুলো আছে, সেই পণ্যগুলোর প্রতি কিন্তু শুল্ক ছাড় দিয়েছে। তারপরেও কিন্তু আমরা এই শুল্ক ছাড় কিন্তু আরো 2 মাস আগে দিয়েছে, আমরা কিন্তু বাজারে এর প্রতিফলন দেখতে পাই না। হ্যাঁ, আমরা বাজারে যদি আমরা রিপোর্টের কাজে যাই, তখন কিন্তু মানুষের আসলে ক্ষোভের, তাদের যে ক্ষোভ সেটা কিন্তু আমরা খুব কাছ থেকে দেখতে পারি। তো আসলে আমাদের কিন্তু নিত্যপণ্যের অনেক পণ্য কিন্তু আমাদের বাংলাদেশ উৎপাদন হয়, এবং আমরা স্বয়ংসম্পূর্ণ উৎপাদনে, লক্ষ্যমাত্রা থেকে আমরা উৎপাদন প্রোডাকশন আমাদের বেশি হয়। তো সেক্ষেত্রে আসলে আমাদের বাজারে সংকট থাকার কথা না, কিন্তু সংকট করা হচ্ছে। এবং আমি যদি, আপনি যেই রিপোর্টটার কথা বললেন, প্রথম আলো আজকে যে রিপোর্টটা করেছে, সেটি আপনি দেখতে পারবেন যে আমাদের রমজানে যে চাহিদা, সেই চাহিদার শুধু মসুর ডাল এবং খেজুর ছাড়া, আর যেই ভোজ্য তেল বলেন, তারপরে ছোলার ডাল বলেন, এইগুলোর কিন্তু আসলে আমদানি, আমাদের রোজা যে চাহিদা, তার থেকে চাহিদার তুলনায় আমদানি অনেক বেশি হয়েছে। এবং এর মাঝে অনেক চ্যালেঞ্জ রয়েছে, যেমন হচ্ছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ মানে কমে আসছিল, কিন্তু এখন একটু বাড়ছে। তো সেক্ষেত্রে আমদানি করছে, এবং সরকার কিন্তু তার পদক্ষেপগুলো সঠিকই নিয়েছে, কিন্তু আমরা অদৃশ্য কারণে বাজারের প্রতিফলন দেখতে পাই না। আমার মনে হয়, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, হয়তো কোনো ঘাটতি নাই, তারপরও রমজানে নিত্যপণ্যের দাম নাগালের বাইরে থাকবে। তো এক্ষেত্রে আসলে এই সমস্যা উত্তরণের জন্য সরকারকে উদ্যোগী হতে হবে, বিশেষ করে আমাদের যে ছাত্র সমাজ, তাদেরকে কাজে লাগাতে হবে প্রয়োজনে। বিভিন্ন বাজারে মনিটরিং বৃদ্ধি করতে হবে, যে সুশাসন এবং জবাবদিহির জায়গাটা সেটি নিশ্চিত করতে হবে, তাহলেই হয়তো রমজানে মানুষ। আচ্ছা, এই ক্ষেত্রে কি মনিটরিং এর কোনো ঘাটতি আছে বলে আপনি মনে করেন? অবশ্যই, যদি আমরা মোটা দাগে চিন্তা করি বিষয়টি, অবশ্যই মনিটরিং এর ঘাটতি আছে। বিশেষ করে ভোক্তা অধিকার নামে একটি সংস্থা রয়েছে, তারা এই বাজার মনিটরিং এর সাথে, তদারকির সাথে জড়িত, কিন্তু তাদের আসলে লোকবলের অনেক সংকট রয়েছে। যে 18-20 কোটির জনসংখ্যার একটি বিশাল জনগোষ্ঠীর একটি দেশ, এই দেশে আসলে এই কম সংখ্যক লোকবল দিয়ে আসলে মনিটরিং করাটাও অতটা, মানে খুবই দুরূহ কাজ। তো আমি বলবো আসলে এই জনগণ সংশ্লিষ্ট, জনস্বার্থ সংশ্লিষ্ট যেসব সংস্থাগুলো রয়েছে, সেসব সংস্থাগুলোকে অন্তত সক্ষমতা বৃদ্ধি করা দরকার, তাহলেই আমাদের যে সংকটগুলো রয়েছে সেইগুলো উত্তরণ ঘটানো সম্ভব। জি, আরেকটা বিষয় আমাদের দেখতে পাচ্ছি যে নারী ফুটবলারদের মানে বাংলাদেশ ফুটবলে এক ধরনের টানাপোড়েন তৈরি হচ্ছে। সাবিনারা, তারা হচ্ছে ইতোমধ্যে কিন্তু তারা একটা অভিযোগপত্র দাখিল করেছে। তো এই আসলে মানে এটাকে কিভাবে আপনি দেখছেন, মানে বাংলাদেশের নারী ফুটবলারদের ভবিষ্যৎ কি? তারা কোচকেও কিন্তু বলেছে যে এই কোচের আন্ডারে তারা আর খেলবে না বা অনুশীলন করবে না। মানে এটা বলার আগে আমি একটু বলতে চাই যে আমরা যখন স্কুল কলেজে পড়তাম, বিশেষ করে স্কুলে, প্রাইমারি এবং হাই স্কুলে যখন পড়তাম, তখন আমাদের শিক্ষকরা কিন্তু আমাদের শাসন করতেন, এবং অনেক সময় ধমক দিতেন, অনেক সময় বেদ দিয়ে ভয়ও দেখাতেন। তো সব মিলে আসলে আমাদের কিন্তু আসলে ওই বোধ শক্তিটা আসে নাই, মানে কোনটা ভালো কোনটা খারাপ, এই যে এই জাজমেন্টের জায়গাটা, সেটা কিন্তু আমাদের
ওই সময় বোধটা জাগেনি। তো আমরা কিন্তু ভুল করেছি কিন্তু আমরা ভাবছি যে আমরা সঠিক পথেই আছি, কিন্তু আসলে আমরা সঠিক পথে ছিলাম না। আমাদের যারা গুরুজন শিক্ষকরা তারা কিন্তু আমাদেরকে পথ দেখিয়েছেন, তারা কিন্তু আমাদের সঠিক পথে নেয়ার জন্য, আমাদের ভালোর জন্য, আমরা যাতে সুন্দরভাবে সুন্দর মানুষ হতে পারি, মানুষের মতো মানুষ হতে পারি, তারা কিন্তু এই দায়িত্বটা কিন্তু তারাই নিয়েছেন এবং তারা জানেন। এবং আমি গণমাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে আসলে কোচ বাটলার তিনি কিন্তু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন কোচ এবং তার যে সফলতা সেটি কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন। বিশেষ করে সাব জয় আমরা দেখলাম, তার অনেক পরামর্শ ছিল, বিশেষ করে যে আমাদের ধনুষে যে সাব জয় করলো তার অনেক পরামর্শ জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখতে পাচ্ছি যে টিকটক ব্যবহার করতে নিষিদ্ধ করায় এই কোচ বাটলারের উপরে এই নারী ফুটবলাররা অনেক চটেছে। তো আমি আসলে নারী ফুটবলারদের বলবো এরা আসলে অনেক সফলতা রয়েছে, তো এই সফলতা কিন্তু একদিনে আসেনি। এবং যারা সদস্যরা আছে, নারী ফুটবলার যারা সদস্যরা আছে, আমরা বিভিন্ন গণমাধ্যমে নিউজ দেখেছি তারা কিন্তু একদম রুট লেভেল থেকে আসছে, একদম সেই প্রাইমারি লেভেল থেকে খেলে আসছে, ঘর বাড়ি সেটিও হয়তো অনেকেরই ছিল না। তো সেক্ষেত্রে এই যে এই শূন্য থেকে পূর্ণ হওয়ার যে জায়গাটা, এখানে আরো বিনীত এবং যাতে গুরুজনদের অর্থাৎ কোচ তার শিক্ষক তাদের সাথে বিনয়ী আচরণ করা উচিত, কারণ গুরুজনের মনে ব্যথা দিয়ে কখনো সফলতা অর্জন করা সম্ভব না। কারণ টিকটক আমার মনে হয় যে যারা যে মানে প্লেয়াররা আছেন বা যারা জনগুরুত্বপূর্ণ জায়গায় আছেন, সেন্সিটিভ জায়গায় আছেন, যারা পারফরমেন্সের ব্যাপারে যেখানে থাকে, তো এই দিকগুলোতে আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া টোটালি নিষিদ্ধ করা উচিত। কারণ আমি আজকে ব্যাট করতে বল করতে আমি ফ্লপ হচ্ছি, তো সেক্ষেত্রে কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় আমার নিয়ে ট্রল হবে, তো ট্রল হলে কিন্তু আমার খারাপ লাগবে, আমার অনুপ্রেরণা, আমার উৎসাহ আমি হারিয়ে ফেলবো। তো সব মিলিয়ে আসলে এগুলো কিন্তু মানে খুবই বাজে একটা চর্চা আমার মনে হয় যে লিটারালি যদি বলি তাহলে এটা কি আমাদের মহিলা খেলোয়াড় যারা তাদেরই প্রবলেম, তাদের অ্যাটিটিউডগত প্রবলেম নাকি? এটাই আপনি বোঝাতে চাচ্ছেন? না, এটা অ্যাটিটিউড প্রবলেম না, এটা হচ্ছে নারী পুরুষ বলে কোনো কথা নাই। ক্রিকেটাররাও দেখেছি অনেকেই সোশ্যাল মিডিয়া ইউজ করেন, বিশেষ করে ফেসবুক ব্যবহার করেন, সবারই আছে কম বেশি ভেরিফাইড পেজ বা আইডেন্টিটি আছে, আবার টিকটকও করে অনেক ক্রিকেটার। এই টানাপোড়েনটা কেন হয়েছে? তাদের অ্যাটিটিউডগত কারণেই কি হয়েছে যে তারা এই টিকটক করে বা সোশ্যাল মিডিয়াতে বেশি ইনভলভ বলে? আমার মনে হয় এটাই করা, কিন্তু আসলে এই যে এটা তো অযৌক্তিক একটা ইস্যুজ, সেজন্য আসলে যে আমার যেটা ধারণা এই লেভেলে আসলে এটা তারা এটাকে ভিন্নভাবে অভিযোগগুলোকে ভিন্নভাবে চর্চা করছে। এখন একটা কোচ আপনাকে ধমক দিবে, আপনাকে শাসন করবে, এটা খুবই স্বাভাবিক ঘটনা, তাছাড়া সে তার আউটপুটটা বের করে আনতে পারবে না। আচ্ছা, আমরা যদি আরেকটা বিষয় দেখি যে আমাদের পেশাদার নেতৃত্ব, ঘুষ রোধ ও কার্যকর সংস্কারের জোর, এটা সমকাল শিরোনাম করেছে। তো এই বিষয়ে যদি আমরা মোটা দাগে চিন্তা করি তাহলে এই সংস্কারে আসলে এখন তো সংস্কার কমিশন, বেশ কয়েকটা কমিশন কাজ করছে, মানে এটাকে আপনি কিভাবে দেখছেন? সংস্কার কমিশন আসলে তাদের মতো করে এগোচ্ছে এবং তারা কাজ করছেন, আমরা দেখতে পাচ্ছি, অনেক দৃশ্যমান কিছু দেখতে পেয়েছি। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে আমরা যখন ব্রিটিশ শাসনামলের অধীনে ছিলাম তখন কিন্তু আমাদের পাকশিতে পদ্মা নদীর উপর, ওই সময় কিন্তু পদ্মা নদী প্রচণ্ড উত্তাল নদী ছিল। তো পদ্মা নদীর উপর যদি আমরা ব্রিজ করার চিন্তা করি, মানে ওই সময় অসম্ভব ছিল, আজ থেকে প্রায় আরও 120 বছর আগে। তো সেখানে কিন্তু একটা রেল সেতু করেছে হার্ডিংস, যেটা আমরা বলি হার্ডিংস ব্রিজ। তো সেটি কিন্তু 120 বছর পার করলেও এখনও কিন্তু মনে হয় আরও 100-200 বছরই করা যাবে। তো আমাদের দেশে যেই সংকট তৈরি হয়েছে, বিশেষ করে উন্নয়ন প্রকল্পগুলোতে টেকসই প্রকল্পের আওতায় আনার কোনো বিকল্প নাই। এটিকে সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করে উন্নয়ন প্রকল্পগুলোকে টেকসই যাতে কিভাবে করা যায়, বিশেষ করে যেই জনস্বার্থ একেবারে জড়িত, যেমন নদীকে কিন্তু আমাদের বাঁচাতে হবে। কারণ নদী আমাদের একটা জীব, মানে ইকোসিস্টেম, প্রকৃতির একটা ইকোসিস্টেম, তারা প্রকৃতির ভারসাম্যটাকে রক্ষা করে। যে আমি একটা কাজ করেছি যে গড়াই নদীর অনিয়ম নিয়ে কাজ করেছি, এটি নিয়েও একটু বলা দরকার যে
1998 সালে গড়াই নদী নিয়ে প্রথম খনন শুরু হয়। জি। তো সেই খননের আগে কিন্তু নদীর অবস্থা খুবই ভালো ছিল, নদীর তর্জন গর্জন আমরা দূর থেকেই শুনতে পেতাম, ইভেন নৌকায় যদি যেতাম তো সব মিলে কিন্তু আমাদের গায়ে পানি ছিটা লাগতো, কিন্তু এই নদীটাকেও মেরে ফেলানো হয়েছে। তো আসলে এখানে যদি জবাবদিহিতা এবং সুশাসন থাকে তাহলে আমাদের সংস্কার কমিশন যে সুপারিশই করুক না কেন সেটা বাস্তবায়ন সম্ভব। জি, ধন্যবাদ মনিরুল আপনাকে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা জানলাম যে আমাদের পত্রিকাগুলোর শিরোনাম এবং এই ব্যাপারে পর্যালোচনাও। তো মোহনা সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।